15 বছরের রাজনৈতিক ইন্ধন ও প্রশ্রয়ে জর্জরিত ব্যাংক খাত। সংস্কারের প্রতিফলন মিলবে চলতি বছরেই আশা অর্থনীতিবিদদের। কিছু কিছু ব্যাংকে যেমন ডিপোজিট গ্রোথ বাড়তির দিকে দেখা যাচ্ছে, রেমিটেন্সের যে প্রবাহটা বেড়েছে সেটাও এই ধরনের ইসলামী ব্যাংক যেমন তারা প্রচুর রেমিটেন্স আনতে পারছে। মারাত্মক বায়ু দূষণ রোধে নেই কার্যকর উদ্যোগ। বাইরে মাস্ক পরা ও ঘরে গাছ লাগানো সহ নিয়মিত ফুসফুসের ব্যায়ামের পরামর্শ। অবৈধভাবে যেখানে সেখানে যে বর্জ্য পোড়ানো হচ্ছে সেটি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। ফুসফুসের ক্যান্সারও কিন্তু এই বায়ু দূষণের কারণে হয়ে থাকে অনেকাংশে। জোয়ার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কুয়াকাটা বেড়িবাঁধে ফাটলের শঙ্কা। ভাঙছে সৈকত, উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে। এবং করোনার পর নতুন ভাইরাস আতঙ্কে চীন জাপান। সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভিড়, বেশি ঝুঁকিতে বয়স্ক শিশুরা। স্বাগত। এখন বাণিজ্যের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বায়ু দূষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। বায়ুমান 300তেই বিপজ্জনক হলেও গেল ডিসেম্বরে 4 দফা তা 800 অতিক্রম করে। বক্রবৃদ্ধি জটিল আকার ধারণের পাশাপাশি দেশে বায়ু দূষণের মৃত্যুহার বাড়লেও নিয়ন্ত্রণে নেই তেমন কার্যকর উদ্যোগ। বাইরে মাস্ক পরা, ঘরে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত ফুসফুসের ব্যায়ামের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে দূষণ রোধের পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাদ সবুর প্রতিবেদনে বিস্তারিত। 60 পেরিয়ে শ্বাসকষ্টের জালে আটকে গেছেন নাসিমা আক্তার। সুস্থতার আশায় চাঁদপুরের মতলব থেকে এসেছেন ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। ইটের ভাটা বেষ্টিত অঞ্চলে তিনি নিজেও লাকড়ি চুলায় রান্না করেছেন যুগের পর যুগ, যা তার ফুসফুসের কার্যক্ষমতাকে দুর্বল করেছে ধীরে ধীরে। এখন তো সারাদিন দিয়ে রাখি, বা 5-10 মিনিট খুলে রাখি, বা আধা ঘন্টা খুলে রাখি। 2023 সালে বায়ু দূষণে শীর্ষে থাকা বাংলাদেশ 24-এও 10 গুণ বেশি দূষণ নিয়ে দফায় দফায় শীর্ষে এসেছে। শুষ্ক মৌসুমে একাধিকবার বাতাসের মান সূচকে 300-র বেশি স্কোর নিয়ে চরম অস্বাস্থ্যকর নগরীর তালিকায় জায়গা করে নেয় ঢাকা। বায়ুমান 300-র বেশি খুবই অস্বাস্থ্যকর হলেও অতীতের সকল রেকর্ড ভেঙে 24-এর ডিসেম্বরে 800 অতিক্রম করেছে। এই পরিস্থিতি অতি বিপজ্জনক বা জরুরি অবস্থা ঘোষণার মতো। যদিও এসব নিয়ে মানুষের খানিক মাথা ব্যথা থাকলেও তা বন্ধে নেই কার্যকরী উদ্যোগ। মাস্ক ছাড়া যদি আপনি 2 মিনিট থাকবেন, 2 মিনিট থাকার পরে যখন আপনি কপ বা ছ্যাপ ফালাইবেন, ছাতে দেখবেন যে ধুলা আসতেছে। এরপরে মনে করেন যে শ্বাসকষ্ট হয়ে জায়গা, কাশি হয়ে জায়গা। ধুলাবালুর জন্য আমার ঠান্ডা লেগে যায়, মাস্ক পরতে পারি না, তারপর শ্বাস বন্ধ হয়ে যায়। ইটের ভাটা এগুলো কিন্তু এখন নিষিদ্ধ করা হচ্ছে। এখন কিন্তু এই জিনিসগুলো নিশ্চিত করা, এই যে জবাবদিহিতাটা নিশ্চিত করা, এই ক্ষেত্রে কিন্তু তরুণরা একটা ভূমিকা রাখতে পারেন। নতুন যে আমাদের বর্তমান সরকার, সে দূষণ মুক্ত করতে পারে চাইলেই। শহর এলাকার বায়ু দূষণের অন্যতম কারণ বছর জুড়ে রাস্তা খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ। এখান থেকে সর্বোচ্চ বায়ু দূষণ হয়, যার হার 30%। এরপর 29% ইটভাটা ও শিল্প কারখানার ধোঁয়া থেকে। যানবাহন থেকে 15, দেশের বাইরে থেকে ভেসে আসা বাতাস থেকে 9.5, গৃহস্থলীর রান্নাবান্না থেকে 8.5 ও পোড়ানো বর্জ্য থেকে 6% বায়ু দূষণের শিকার হলেও এসব বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নেই। গত 12 বছর ধরে আমরা 1 থেকে 3-এর ভিতরে অবস্থান করছি অ্যাজ এ হোল বাংলাদেশ। ফিটনেসবিহীন যে যানবাহনগুলো আছে এগুলো তাৎক্ষণিকভাবে ফেজ আউট করার, দূষণকারী ইটের ভাটাগুলো বা অবৈধ ইটের ভাটাগুলোকে ইনস্ট্যান্টলি বন্ধ করে দেওয়া, অবৈধভাবে যেখানে সেখানে যে বর্জ্য পোড়ানো হচ্ছে সেটি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, শুধু জনবল ডেপ্লয় করে সেখানে সদিচ্ছা এবং আন্তরিকতার সহিত এই কাজগুলো করলে বায়ু দূষণটা অনেকাংশে কমে আসতো। চারপাশের দূষণের জালে আটকে দেশের মানুষের গড় আয়ু কমেছে প্রায় 7 বছর। বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাতিরিক্ত বায়ু দূষণে ফুসফুসের রোগগুলো জটিল আকার ধারণ করছে। যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমার তীব্রতা বেড়ে যায়, যাদের সিওপিডি আছে তাদের তীব্রতা বেড়ে যায় এবং বারবার জটিলতায় পড়ে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তাদের মধ্যে বারবার নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ দেখা দেয়। আরও প্রচুর যক্ষ্মা রোগীর সৃষ্টি হয় এবং যক্ষ্মা সংক্রমণটা বেড়ে যায়। ইভেন ফুসফুসের ক্যান্সারও কিন্তু এই বায়ু দূষণের
কারণে হয়ে থাকে অনেকাংশে। আমরা তো ট্রিটমেন্ট দেই, ট্রিটমেন্ট চালাইলে অ্যাটলিস্ট কিছু কিছু ডিজিজ আছে প্রোগ্রেসার হয় না, যেখানে আছে স্থিতি অবস্থায় থাকে। কাজে ইনসাইটিং ফ্যাক্টর যেটা কজ করে যেটা রোগটা, সেইটাকে আগে বাদ দিতে হবে। বিগত 44 বছরে পৃথিবীতে বায়ু দূষণের কারণে প্রাণহানি হয়েছে 13 কোটি মানুষের, আর বাংলাদেশে 2021 সালে সর্বোচ্চ 2,36,000 মানুষের প্রাণ গেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। রাজনৈতিক অগ্রাধিকার বায়ু দূষণের ক্ষেত্রে যদি না দেয়া হয় এবং দূষণ রোধের সবগুলো পথ যদি বন্ধ না করা হয়, তাহলে ঘরে বসেই দেশের প্রতিটি নাগরিক মৃত্যু ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা। বায়ু দূষণে বিশ্বের ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে আজও শীর্ষে রয়েছে ঢাকা। আইকিউআরের তথ্য বলছে মানসূচকে সকালে ঢাকার বায়ুর মান ছিল 493, যা খুবই অস্বাস্থ্যকর। সেই খোঁজ রাখছেন সহকর্মী সানি মৃধা। সানি, আমরা দেখতে পাচ্ছি আপনি যে এলাকায় আছেন সেখানে কিন্তু যথেষ্ট ধূলিকণা রয়েছে, এবং মানুষ যারা এই সড়ক ধরে যাতায়াত করছেন তাদের কি অবস্থা? সাকিব, আপনাকে বলে রাখি, আপনি হয়তো জানেন যে গত বছরও কিন্তু বায়ু দূষণে ঢাকা ছিল আসলে শীর্ষে। অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিক সময়গুলোতেই কিন্তু আমরা দেখি যে দূষিত বা বায়ু দূষণের শীর্ষে অবস্থান থাকে। সেই ধারাবাহিকতা কিন্তু ধারাবাহিকতায় কিন্তু এবছরও সেই মাপেরই আসলে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যদি আপনাকে একটু পরিষ্কার করে বলতে চাই যে যেখানে বায়ু দূষণের পরিস্থিতি নিয়ে সুইজারল্যান্ডের আইকিউআর একটা প্রতিবেদন করে, নিয়মিতই আসলে তারা এটাকে তুলে ধরে, সেই তথ্য মতে কিন্তু আজও ঢাকা রয়েছে সবার শীর্ষে। অর্থাৎ যদি বলি যে বায়ু দূষণ যেসব এলাকার স্বাস্থ্যকর মান সেটা হয়তো 50 স্কোর যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই এলাকার মান স্বাস্থ্যসম্মত ধরা হয়। আর 300-র অধিক থাকলে, অর্থাৎ 300+ যদি বায়ু দূষণের মান থাকে বা বায়ু দূষণের স্কোর থাকে, তাহলে কিন্তু সেসব এলাকাগুলোকে দুর্যোগপূর্ণ এলাকা বলে বিবেচিত হয়। তবে 300-র কাছাকাছি কিন্তু সবসময় ঢাকা থাকে, তবে আজকে কিন্তু সেটা ছাড়িয়ে গেছে। যদি বলি যে এসব এলাকা, অর্থাৎ এখন কিন্তু আমরা যে এলাকায় আছি বা যেহেতু ঢাকায় আছি, ঢাকা কিন্তু দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেইভাবে আমরা যদি এখানকার জনসাধারণদের দেখতে পাই, তাদের মুখে কিন্তু সেভাবে মাস্ক নেই। অর্থাৎ বায়ু দূষণে পরিবেশ বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু মাস্ক ব্যবহারে জোর দেয়। সেক্ষেত্রে কিন্তু আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সেভাবে কোনো প্রচারও আমরা দেখতে পাই না। একই সাথে কিন্তু এখানে যারা জনসাধারণ আছে তাদের মুখেও কিন্তু কোনো ধরনের মাস্ক নেই। মূলত বছরব্যাপী আমরা রাজধানী জুড়ে দেখি সংস্কার কাজ চলে, নির্মাণ কাজ চলে, যেসব জায়গাগুলো ফাঁকা পড়ে থাকে সেগুলোয় কিন্তু বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ নিয়মিত চলে। আর এসবের কারণেই কিন্তু বায়ু দূষণটার মান আরও বেড়ে যায়। পাশাপাশি কিন্তু আমরা আশপাশে এলাকায় সাভার, নারায়ণগঞ্জ এসব এলাকায় যদি আমরা বলি, সেখানে কিন্তু কলকারখানা, ইটভাটা, এসব কারণে কিন্তু বায়ু দূষণের মানটাও বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু যে পরিবেশবিদরা সবসময় বলে আসছে যে গাছ লাগানো বা গাছ লাগানো পাশাপাশি প্রতিনিয়ত পানি দেওয়া রাস্তাঘাটে, বা বিভিন্ন পরিবেশ অধিদপ্তর যারা আসলে পরিবেশ নিয়ে কাজ করে তাদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে তাদের ভূমিকা নেওয়া, এসব জিনিসগুলো কিন্তু আমরা খুব বেশি হয়তো দেখতে পারি না। তবে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমরা যেসব এলাকায় আছি, যে আমাদের পিছনেই কিন্তু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, অর্থাৎ রাস্তা সংস্কার চলছে। এই ধরনের রাস্তা সংস্কার বা সব কিছু কিন্তু সবসময় বছরব্যাপী এটা থেকে থাকে। তবে যদি আমি আপনাকে একটু বলি যে আজকের শুধু রাজধানী, শুধু ঢাকা কেন্দ্রিক যদি বলি, নির্দিষ্ট করে যদি বেশ কিছু জায়গার নাম বলি, যেসব জায়গা অভিজাত এলাকা হিসেবে বিবেচনা করা হয়, গুলশান বা দূতাবাস এলাকাগুলোতেও কিন্তু সেই যে বায়ু দূষণের মান কিন্তু আরও উচ্চতর। তো সাকিব, বায়ু দূষণের মান নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। ধন্যবাদ সানি মৃধা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন আজকে সকালেই ঢাকার বায়ুর মান খুবই খারাপ সে সম্পর্কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ব্রিফ করছেন তারেক রহমানের আইনজীবীরা, চলে যাচ্ছে সেখানে। সেই হদিসটাও নেই, অর্থাৎ অভিযোগ করছে টাকা আদায়ের, কে আদায় করেছে সেইটা নেই, বাট তারেক রহমান সাহেবের নামটা দিয়েছে। এবং আপনারা জানেন এই একটা মামলায়, আমিন আহমেদের মামলায়, চাঁদাবাজির মামলায়, যে মামলাটাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল, সেই মামলায় জনাব তারেক রহমান সাহেবকে এই বাংলাদেশ না, এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে
টর্চার করা হয় তখন। এই টর্চারের কারণে তিনি লন্ডনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ মিথ্যা বানোয়াট মামলায় একদিকে যেমন রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে, ঠিক তেমনিভাবে শারীরিকভাবে এমন নির্যাতন করা হয়েছিল, উনি বেড রিডেন ছিলেন। দীর্ঘ 9 মাস তিনি বিনা চিকিৎসায় ছিলেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের আগে আগে বাধ্য হয়েছিল ওনাকে জামিনে মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসা প্রেরণ করাতে। টোটাল অবস্থার প্রেক্ষিতে একটা কথা এখানে খুব উল্লেখযোগ্য, যে রাজনৈতিক নেতৃত্বকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক কারণে বাংলাদেশে যেভাবে নাজেহাল করা হচ্ছে বা হয়, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আইনের শাসন কখনোই কায়েম হবে না যদি আইন তার নিজস্ব গতিতে না চলে। দেখুন, আমি আগেও বলেছি, মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে, সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। মামলা আপনারা জানেন 111 সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল 64টা ডিস্ট্রিক্টে। সেই মামলার প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে আর মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। উনি কেন দেশে আসছেন না? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। থ্যাংক ইউ। যা এতক্ষণ জনাব কায়সার কামাল সাহেব যা বললেন সঠিকভাবেই বলেছেন। তবে মূল বিষয় হচ্ছে জনাব তারেক রহমান এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভবিষ্যৎ, এটা ফ্যাসিস্ট সরকার অনেক আগেই চিন্তা করেছিলেন এবং সেই কারণে আপনাদের মনে আছে যে তিনি হাঁটতেও পারতেন না, তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছিল। কিন্তু আজকে দেখা গেল যে মামলাগুলোতে তাকে এত টর্চার করা হলো, কী কারণে টর্চার করা হলো সেটা আজকে প্রমাণ হলো যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এই মামলাগুলোর ব্যাপারে তাকে টর্চার করা হয়েছে। তারেক রহমানের 4 মামলা নিয়ে ব্রিফ করছিলেন তার আইনজীবীরা। শীত বাড়ার সাথে ময়মনসিংহে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগী ও স্বজনদের ভিড়। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন এবং চাপ সামলানোর জন্য কর্তৃপক্ষ নতুন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? সাকিব, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে আমি রয়েছি এবং এখানে প্রত্যেকটি অভিভাবকই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে কখন ছোট্ট শিশুটি সুস্থ হবেন এবং তাকে নিয়ে আসলে তারা বাড়ি ফিরবেন, এই উদ্বিগ্ন উৎকণ্ঠা কিন্তু রয়ে গেছে। ময়মনসিংহ শিশু ওয়ার্ডে আমরা দেখতে পেরেছি যে এখানে 77টি শয্যার বিপরীতে কিন্তু 3 থেকে 4 গুণ রোগী কিন্তু প্রতিদিনই ভর্তি হয়। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এদিকে টাঙ্গাইল, এই বিভাগগুলো থেকে কিন্তু প্রতিদিন কিন্তু রোগী আসছে। বিশেষ করে যেহেতু শীত বাড়ছে এবং শীতজনিত রোগের প্রকোপও কিন্তু বাড়ছে, ঠান্ডা, নিউমোনিয়া, পাশাপাশি মেনিনজাইটিস, ব্রঙ্কাইটিস থেকে ডায়রিয়ার প্রকোপও কিন্তু বাড়ছে। এবং দেখতে পাচ্ছি যে আমরা যারা ডাক্তার রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু রোগীদেরকে দেখছেন এবং নিয়মিত ফলো আপগুলো করছেন। এবং যেটা ডাক্তাররা এবার যেটা বলছেন যে এবার কিন্তু অন্যান্য বারের তুলনায় নিউমোনিয়ার যে প্রকোপটা, সে আকার ধরনটা কিন্তু বদলেছে। প্রথম দিকে সাধারণ লক্ষণ থাকছে, কিন্তু পরবর্তীতে হঠাৎ করেই কিন্তু সেই প্রকোপটা, লক্ষণগুলো বেড়ে যাচ্ছে এবং শেষ সময় যখন আসলে এই হাসপাতালে শিশুদেরকে আনা হয় তখন কিন্তু বেশ
পেতে হয় এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এই ছোট্ট শিশুদেরকে বিশেষ করে এই সময়গুলোতে ডাক্তাররা যেটা বলছেন যে একটু বাড়তি যত্ন নিতে হবে, গরম কাপড়ে যতটুকু তাদের পা মাথা ঢেকে রাখা যায় সেই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে রোগীরা এসেছেন এবং ডাক্তাররা যেটা বলছেন বিশেষজ্ঞরা যে মূলত জেলা হাসপাতালগুলোকে যদি আরও একটু বিশেষায়িত করা যায় এবং শিশুদের এই ব্যাপারে আরও সচেতন করা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীর চাপটা অনেকটা কমে আসতে পারে। এবং সেই সাথে যারা রোগী রয়েছেন তারাও আসলে যেটা বলছেন যে তারা 2-3 দিন ধরে আসলে এই রোগীদেরকে নিয়ে তারা এই হাসপাতালে ভর্তি আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড তো রয়েছে, পাশাপাশি মেঝেতেও যেহেতু শয্যা সংকুলন রয়েছে মেঝেতেও কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং যারা ঠান্ডা জ্বরে বা ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সময় আসলে সেপ্টিএক্সন ইনজেকশন বা যাদের ডায়রিয়া হচ্ছে সিপ্রোফ্লক্সাসিলিন সহ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এবং পাশাপাশি এই ঠান্ডার প্রকোপ বাড়ার কারণে কিন্তু আমরা ফার্মেসিগুলোতে খবর নিয়ে দেখেছি যে ঠান্ডাজনিত যে ওষুধগুলো রয়েছে বিশেষ করে কাশির সিরাপ এবং অ্যান্টিবায়োটিকগুলো যে রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি ভেদে কিন্তু দাম বেড়েছে, সুতরাং চিকিৎসার খরচটাও কিন্তু বেড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই চাপ সামলাতে তারা আসলে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন এবং অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে এখন পর্যন্ত কোনো ঔষধ বা চিকিৎসা সরঞ্জামাদির কোনো সংকট নেই বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ। সাকিব। ধন্যবাদ ইমতিয়াজ আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে। তিনি জানাচ্ছিলেন যে হাসপাতালে শীতজনিত যে রোগী সেটা কিন্তু বাড়ছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ইসলামী ধারার ব্যাংকগুলো সহ তারল্য সংকটে পড়ে বেশ কয়েকটি ব্যাংক, যার প্রভাবে 2024 সালের শেষে এসেও জর্জরিত হতে দেখা যায় ব্যাংক খাতকে। বিগত সরকার এই খাতের সমস্যাগুলো আমলে না নেয়াকেই দায়ী করছেন ব্যাংকাররা। আর গেল 15 বছরের রাজনৈতিক যে ইন্ধন ও প্রশ্রয় ছিল তা বন্ধ না হলে ব্যাংকের ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। তবে যে সংস্কার শুরু হয়েছে তার প্রতিফলন চলতি বছর দেখা যাবে বলে জানান অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়ন। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর এস আলমের দখলে থাকা 6 ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক তারল্য সংকটে পড়ে। এতে ব্যাংক ভাঙচুর ও কর্মকর্তাকে মারধরের মতো ঘটনাও ঘটে। এই কয়েকটি ব্যাংকের ঋণ অনিয়ম আর জালিয়াতি প্রকাশ্যে এলে পুরো ব্যাংকিং খাতই আস্থা সংকটে পড়ে, যা বিগত সময়ে 9-6-এর মাধ্যমে গোপন রাখা হয়েছে। 2024 সালে ব্যাংকগুলোর তারল্য ঘাটতি, মুদ্রাবাজারে অস্থিতিশীলতা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, অপরিকল্পিত একীভূতকরণ ও খেলাপি রেকর্ড বেড়ে যায়। এছাড়া মূল্যস্ফীতির চাপ থাকলেও 2023 সাল শেষে কেন্দ্রীয় ব্যাংক 5 ইসলামী ব্যাংক সহ 7 ব্যাংকে 22,000 কোটি টাকা দেয়। এরপর জানুয়ারিতে সার বিদ্যুতের বকেয়া পরিশোধে সরকার বিশেষ বন্ড ছেড়ে এর বিপরীতে 6 ব্যাংকে 12,000 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। এরপরও যখন ব্যাংকগুলো ঘুরে দাঁড়ায়নি তখন নানা সমালোচনার মাঝেও আমানতকারীদের সুরক্ষায় গত নভেম্বরে 22,500 কোটি টাকা ছাপিয়ে সহায়তা দেয় সংস্থাটি। বিগত সরকারের নির্দেশনায় তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয়। ফলে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকরা নগদ টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়লে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাতিল হয়ে যায় একীভূতকরণের সিদ্ধান্ত। বিগত সরকার ব্যবসায়ীদের সুবিধা দিতে 2020 সালে 6-9 সুদ হার বাস্তবায়ন করে। তবে গত মে মাসে IMF-এর শর্ত পূরণে বাজারে ছেড়ে দিতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। শেখ হাসিনার সরকার পুনঃতফসিল ও ঋণ অবলোপিত করে খেলাপিদের যে সুবিধা দিয়ে আসছিল তা বন্ধ হলে সবশেষ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় 3 লাখ কোটি টাকা। আর বিগত সময়ের গোপন করা ঋণ সামনে আসলে তার পরিমাণ দাঁড়াবে প্রায় 7 লাখ কোটি টাকা। তবে স্বৈরাচারী সরকারের পতনে আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধের যে আশা জাগিয়েছে তাতে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে গত বছরে। বছরটিতে এসেছে প্রায় $27 বিলিয়ন প্রবাসী আয়। আর গত ডিসেম্বরে 6 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। গত 15 বছরের শাসনামলে রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বার্থরক্ষা নীতির কারণে পুরোপুরি ধ্বংস হয়েছে ব্যাংকিং খাত, যার আসল চিত্র 2024-এর 5 আগস্টের পরে সামনে আসতে শুরু করে। সেক্ষেত্রে সংস্কার শুরু হওয়ার পরে লুটপাট থামলেও বিশেষজ্ঞরা বলছেন পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ সংস্থার অবস্থান ঠিক না থাকলে এ খাত স্থায়ীভাবে ঘুরে দাঁড়ানো অনিশ্চিত হবে।
সংকটে পড়া ব্যাংকগুলোর বিশেষ নিরীক্ষা, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার উদ্যোগ এবং বিশ্বব্যাংক ও IMF এর সহায়তায় বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয় সংস্থাটি। এসালম বেগজিমকো, সামিট বসুন্ধরা ও ওরিয়ন সহ বেশ কিছু গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার ও অন্যান্য আর্থিক জালিয়াতি তদন্তে সরকারি টাস্ক ফোর্স গঠন করা হয়। বিগত সরকার রাজনৈতিক নানা ইন্ধন ও প্রশ্রয়ের কারণে এ খাতের ক্ষতির কোনো কথা আমলে নেয়নি বলে জানান এই ব্যাংকার। বলেছে ব্যাংকিং সেক্টর নিয়ে আইন চেঞ্জ করা নিয়ে কিংবা আইনের প্রয়োগ নিয়ে এগুলোকে কখনো আমলে নেওয়া হয়নি, কারোর কথাই আমলে নেওয়া হয় না। আমরা তো অতি ক্ষুদ্র মানুষ, আরও অনেক দেশবরেণ্য যারা ব্যক্তিত্বরা আছেন তারাও এসব কথা বলেছেন, কিন্তু এগুলো কখনো আমলে নেওয়া হয় না। আমলে নেওয়া হয়নি কারণ কথা হচ্ছে যে এখানে ইন্ধন ছিল কিংবা প্রশ্রয় ছিল। এই প্রশ্রয়ের কারণে কিন্তু আজকে আমাদের ব্যাংকিং খাত এখানে এসে পৌঁছেছে। অন্যদিকে যে সংস্কার শুরু হয়েছে তার প্রতিফলন চলতি বছরে দেখা যাবে বলে জানান এই অর্থনীতিবিদ। কিছু কিছু ব্যাংকে যেমন ডিপোজিট গ্রোথ বাড়তির দিকে দেখা যাচ্ছে, রেমিটেন্সের যে প্রবাহটা বেড়েছে সেটাও এই ধরেন ইসলামী ব্যাংক যেমন, তারা প্রচুর রেমিটেন্স আনতে পারছে। তাদের তো তারলে বড় সমস্যা আছে, সেখানে হয়তো কিছুটা অর্থনীতি যদি একটু ঘুরে দাঁড়ায় তাহলে সেখানে মার্কেট সলিউশন একটা চলে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন আগামীতে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে বাধাহীনভাবে এ খাতের সঠিক পুনর্গঠন বাস্তবায়ন করতে হবে। সেই সাথে তথ্য গোপন রাখার ধারাবাহিকতা বন্ধ করে আইন পরিপালন নিশ্চিত করার তাগিদ দেন তারা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। যমুনা রেলওয়ে সেতুর উপর দিয়ে চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। এ নিয়ে আরও জানাতে সেতুর টাঙ্গাইল প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে পরীক্ষামূলকভাবে কয়টি ট্রেন চলাচল শুরু হলো? জি সাকিব, আমি আছি টাঙ্গাইল প্রান্তে। সকাল 9টা 27 মিনিটে টাঙ্গাইল প্রান্ত থেকে সিরাজগঞ্জ প্রান্তে একটি ট্রেন প্রথমে 40 কিলোমিটার বেগে গেল, পরবর্তীতে 60 এবং 80 কিলোমিটার বেগে চলাচল করছে এবং সবশেষ 120 কিলোমিটার বেগে চলাচলের কথা রয়েছে। এবং একই সময় কিন্তু উভয় প্রান্ত থেকেই দুটি ট্রেন যাচ্ছে, 4টি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেন কিন্তু এপার হতে ওপারে যাচ্ছেন, আবার ওই পার থেকে এপারে আসছেন। আর এই প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এই সেতুর যে মাঝ বরাবর অর্থাৎ 24 ও 25 নং পিলারের কাছাকাছি গিয়ে কিন্তু তারা এক ট্রেন অপর ট্রেনকে ক্রস করছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আর প্রকল্পের কয়েকজন জানিয়েছেন যে এখানে তারা প্রায় 7 বছর যাবত এই প্রকল্পের সাথে কাজ করছেন। এটা একদিকে তারা বলছেন যে তারা আন্তর্জাতিক মানের প্রকল্পে কাজ করে একদিকে তাদের যেমন অভিজ্ঞতা সঞ্চয় হলো, অন্যদিকে তারা ইতিহাসেরও অংশ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আর এদিকে আমার সাথে এই টাঙ্গাইল প্রান্তে যে স্টেশনটি রয়েছে এই স্টেশনে কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে। যাত্রীরা জানিয়েছেন যে এখন তাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় 20 মিনিট থেকে 30 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা পর্যন্ত। তারা বলছেন যে যমুনা বহুমুখী সেতু যে রয়েছে সেখান ট্রেন খুবই স্লো গতিতে চলাচল করে, সেখানে গতি সীমা থাকে 15 থেকে 20 কিলোমিটার গতিতে। তারা বলছেন যে এই সেতুটি যখনই ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু এই ট্রেনের গতি সীমা থাকবে 100 থেকে 120 কিলোমিটার। তখন যারা গন্তব্যে যাবেন অর্থাৎ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলের মানুষের একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে তাদের যে ভোগান্তি পোহাতে হতো সেই ভোগান্তি অনেকটাই কমে যাবে। আর এদিকে গত কয়েকদিন আগে এই সেতু পরিদর্শনে এসেছিলেন প্রকল্প পরিচালক, তিনি জানিয়েছেন যে এই মাসের শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে। তো সাকিব, এই ছিল টাঙ্গাইলের যমুনা রেল সেতুর সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ, তিনি জানাচ্ছিলেন যমুনা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড়, জোয়ার, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে কুয়াকাটায় বেড়িবাঁধের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এসব স্থানে সব সময় ফাটলের শঙ্কায় থাকেন স্থানীয়রা। এছাড়া সাগরের ঢেউয়ের তোড়ে ভেঙে যাচ্ছে সৈকতের বিভিন্ন স্থান। পানি উন্নয়ন বোর্ড বলছে কুয়াকাটার বেড়িবাঁধ এবং সৈকত রক্ষায় উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাহমুদুন নবীর ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদন। সমুদ্র সৈকত কুয়াকাটায় একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এছাড়াও ঝাউবন, লাল কাঁকড়া সহ এখানে রয়েছে মোহনীয় দর্শনীয় স্থান। সাগরের 20 থেকে 22 কিলোমিটার গভীরে রয়েছে চরবিজয় বা ভিক্টোরিয়া আইল্যান্ড। প্রকৃতির টানে প্রতিনিয়ত অসংখ্য পর্যটকের সমাগম ঘটে কুয়াকাটায়।
তবে কুয়াকাটা সমুদ্র সৈকতটি অনবরত ভাঙনের শিকার হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কুয়াকাটাকে রক্ষাকারী বেড়িবাঁধ। সামনের বর্ষায় বাঁধের দুর্বল ও ক্ষতিগ্রস্ত অংশ ধসে যাওয়ার শঙ্কায় স্থানীয় ও পর্যটকরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে 2 থেকে 3-4 কিলো বেড়িবাঁধগুলো আছে, এগুলা প্রতি বছরই ভাঙনের কারণে, অতিরিক্ত পানির কারণে, সমুদ্রের চাপের কারণে ফাটল ধরছে আর কি। যেভাবে ভাঙছে এভাবে আসলে খুব বেশি দিন বীজটাকে আর এভাবে ধরে রাখাও যাবে না। যে গর্তগুলি আছে ওইগুলি মেরামত করতে হবে, সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, তাহলে কুয়াকাটাতে দেশ ও বিদেশের সব পর্যটক আকৃষ্ট হবে। আলিপুর থেকে সাবমেরিন ক্যাবল স্টেশন হয়ে লেবুরবন পর্যন্ত বেড়িবাঁধের দৈর্ঘ্য 38.09 কিলোমিটার। গেল বর্ষায় এ বাঁধটির 30টির বেশি স্থানে গর্ত তৈরি হয়। সেগুলো সময়মতো মেরামত না করলে এবং সৈকতের ভাঙন অব্যাহত থাকলে পর্যটন ব্যবসা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। ঝড় বৃষ্টিতে আর আমাদের সমুদ্রের ঢেউয়ের কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পাশাপাশি সমুদ্রের পাড় ভেঙে যায় বৃষ্টিবাদলের কারণে, ঢেউর কারণে, আর এই দুইটির কারণে আমাদের পর্যটন শিল্পটা খুবই ক্ষতির মুখে। বিশ্বের বিভিন্ন দেশ পর্যটন খাতকে আয়ের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত সহ প্রতিবেশী দেশগুলো এক্ষেত্রে বেশ এগিয়ে। তাই পর্যটন শিল্পের উন্নয়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো তাৎক্ষণিকভাবে করে যাচ্ছে, সেই কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি, 100% স্বচ্ছতার সাথে করতে পারি এবং সময় মতো যদি করতে পারি, তাহলে এই বাঁধগুলো ভাঙা রোধ করা সম্ভব হবে। তাতে করে কী হবে, পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে এবং কুয়াকাটার যে বাণিজ্যিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, সেগুলো গতি পাবে। জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেগুলো মেরামতের উদ্যোগও নেওয়া হয়। তবে যে পরিমাণ ক্ষতি হয় সে অনুযায়ী অর্থ বরাদ্দ না পাওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। বাঁধ তো মনে করেন যে ওই উপকূলীয় এলাকায় প্রায় 3000 কিলোমিটার, তার এত বরাদ্দ মেরামত বাজেট এত পাওয়া যায় না। তো যতটুকু পাওয়া যায় তার উপরেই আমাদের বার্ষিক যে মেরামত পরিকল্পনা সেটা করে থাকি। বাজেট বরাদ্দ যতটুকু আসে তার উপরে কর্মসূচি নেওয়া হয়। 1960 সালে কুয়াকাটায় প্রথম বেড়িবাঁধ নির্মাণ হয়। 2017 সালে সিইআইপি প্রজেক্টের অধীনে বেড়িবাঁধের পুনর্নির্মাণ করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে বেড়িবাঁধ সংস্কার করা হয়, কিন্তু টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় উপকূলের মানুষ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাকেন শঙ্কায়। পর্যটন কেন্দ্র হিসেবে এই কুয়াকাটার বেড়িবাঁধ সংস্কার, রক্ষণাবেক্ষণ, নির্মাণ এবং কুয়াকাটার এই সমুদ্র সৈকত ভাঙন রোধে যতটা গুরুত্ব পাওয়ার কথা এখনও ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে মনে করছেন কুয়াকাটার পর্যটন খাত সংশ্লিষ্টরা। কুয়াকাটার এই বেড়িবাঁধ এবং সমুদ্র সৈকত নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে যথাযথভাবে গুরুত্ব দেওয়া হলে কুয়াকাটার পর্যটন খাতও আরও উন্নত হতো। ফিরদাউস সোহাগ, এখন কুয়াকাটা। সপ্তাহ ব্যবধানে সৈয়দপুরে কমেছে সব ধরনের সবজির দাম, তবে কিছুটা বাড়তি আলু ও পেঁয়াজের দর। অন্যদিকে শেরপুরের আড়তে বেড়েছে শীতকালীন সবজির বেচাকেনা। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি এবং শেরপুর থেকে আছেন জাহিদুল খান সৌরভ। শুরুতে যুক্ত হতে চাই বাপ্পির সঙ্গে। বাপ্পি, জানাবেন যে বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন এবং আলু পেঁয়াজের এই যে বাড়তি দর বিক্রির কি কারণ বলছেন বিক্রেতারা? সাকিব, সবজির যে সরবরাহ সেটি প্রচুর পরিমাণে আছে। আমি যখন থেকে এই কাঁচা বাজারে এসেছি তখন থেকেই দেখতে পাচ্ছি যে প্রচুর যে শীতকালীন সবজি, এমনিতেই শীতের সময় সবজি অনেক বেশি পাওয়া যায়, তো এইবারে আমি দেখছি যে শীতের সবজির যে পরিমাণ সেটি আরও অনেক বেশি এবং এই সবজিগুলো এখন মোটামুটি প্রায় সবগুলোই হাতের নাগালের মধ্যে চলে এসেছে। যেমন যে ফুলকপি কেজিতেও বিক্রি হচ্ছিল 15 থেকে 20 টাকা কয়েকদিন আগে, এখন সেটি 1 থেকে 1.5 কেজির একটি ফুলকপি এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে সেটি 20 টাকা দরে, অর্থাৎ প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা গড়ে কমে গেছে। আলু বিক্রি হচ্ছে 40 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি। এটি এখনও একটু বেশি এবং বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু আলু সম্পূর্ণভাবে এখনও উত্তোলন হয়নি ফসলের ক্ষেত্রে,
থেকে, সেহেতু আরও কিছুদিন হয়তো সময় লাগবে এই আলুর দাম আরও একটু কমে যাওয়ার জন্য। এবং পেঁয়াজ মাত্র উঠতে শুরু করেছে, সেই পেঁয়াজগুলো উঠে গেলে হয়তো একেবারেই কমে যাবে পেঁয়াজের দাম, এরকমটি আশা করছেন বিক্রেতারা। তবে এখন পর্যন্ত বেশি দাম যদি থাকে কিছু, সেটি হলো মটরশুঁটির দাম আমি দেখছি শুধুমাত্র 200 টাকা কেজি, আর অন্যান্যগুলো যেমন টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, মরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। এরকম মোটামুটি সবই প্রায় হাতের নাগালের মধ্যেই চলে এসেছে। এবং এখানকার ক্রেতারা যথেষ্ট পরিমাণে খুশি, যদিও বলছে যে এই মৌসুম অনুপাতে আলুর দামটা আরেকটু কম হলে ভালো হতো। তো সেটি বিক্রেতারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আরও কিছুদিন অপেক্ষা করলে হয়তো চলে আসবে। জানিয়ে রাখি, অন্যান্য যেসব খাদ্যপণ্য আছে সেগুলোর মধ্যে মাছের দামও কমে গেছে গত কয়েকদিনের মধ্যে, 5 থেকে 10 টাকা পর্যন্ত কেজিতে কমেছে বিভিন্ন টাইপের মাছ, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। অপরিবর্তিত রয়েছে মোটামুটি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, এবং গরু ও খাসির মাংসের দামও মোটামুটি অপরিবর্তিত রয়েছে। যে মানুষের জীবনে যে স্বস্তির যে বিষয়টি সেটি আছে, তবে শুধুমাত্র চালের দামটা বাড়তির দিকে। চাল প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমাদেরকে জানাচ্ছেন। তো এটি যদি কমে যায়, এই চালের দামটা নিয়ন্ত্রণ করা গেলে আরেকটু জনজীবনে স্বস্তি আসবে, এরকমটি মনে করছেন ক্রেতা, ভোক্তা এবং বিক্রেতা সব পক্ষই। তো সাকিব, এই ছিল সৈয়দপুরের বাজার থেকে আমার কাছে সবশেষ অবস্থা। বাপ্পি, ধন্যবাদ। বাপ্পি আমাদেরকে জানাচ্ছিলেন যে খুচরা বাজারের খবর। আমরা একটু যেতে চাই শেরপুরে, সেখানে আছেন সৌরভ। সৌরভ, জানাবেন যে আড়তে এই সবজির দাম কেমন? সাকিব, শুরুতে জানিয়ে রাখি, শেরপুরে কিন্তু এবছর প্রায় 3850 হেক্টর জমিতে শেরপুর যে সদর উপজেলা রয়েছে সেখানে কিন্তু সবজির বাম্পার ফলন হয়েছে। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত শেরপুরে আবহাওয়া অনুকূল থাকে এবং শীতের তীব্রতা না থাকে কিন্তু ফলন হয়েছে। তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে সদর বৃহৎ পাইকারি, এখান থেকে সবজিতেই 15 থেকে 20 টাকা সপ্তাহ ব্যবধান খেয়াল করছিলাম যে এখানে বিভিন্ন যানবাহন, ঘোড়া গাড়ি, মেডিকেল রিক্সা, ভ্যানে করে কিন্তু কৃষক তাদের উৎপাদিত সবজি আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন যানবাহন করে কিন্তু প্রচুর সবজি কিন্তু এই আড়তে ঢুকছে। তো সেটা বিক্রেতাদের একটা হান্টাক আমরা খেয়াল করেছি। তো আমি যদি থাকি আজকের বাজার দরটা জানাই, আমরা দেখেছি যে আজকে যে বাঁধাকপি বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকার মধ্যে। আজকে যে বাঁধাকপি বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকার মধ্যে, মানভেদে এবং প্রকারভেদে। এছাড়া ফুলকপি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা প্রতি পিস। এছাড়া আমরা দেখেছি দেশীয় যে আলু রয়েছে সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি ধরে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি ধরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি ধরে। এছাড়া আমরা দেখেছি সিম বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকার মধ্যে প্রতি কেজি। বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। এছাড়া আমরা দেখেছি শাকসবজি তো প্রায় 5 থেকে 10 টাকা কমেছে। আজকে লাউ শাক বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকার মধ্যে প্রতি আটি, এবং লাল শাক যে রয়েছে সেটি বিক্রি হচ্ছে মাত্র 3 থেকে 5 টাকার মধ্যে প্রতি আটি। তো এখানে যারা কৃষকরা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর আবহাওয়া অনুকূল থাকে এবং শীতের তীব্রতা না থাকার কারণে কিন্তু বেশ ফলন হয়েছে। এই কারণে মূলত সবজির বাম্পার ফলন, এবং প্রতিটি বাজারে আমরা দেখেছি যে সবজির ব্যাপক সরবরাহ রয়েছে, এর কারণেই মূলত দাম কমেছে। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমার কথা, তারা বলছেন যে বাজারের এই সব সবজির দাম যে রয়েছে সরবরাহ থাকে এবং ধারাবাহিকতা কমার থাকে, তাহলে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। আর এই বাজারে যে সকল সবজি প্রতিদিন আমরা দেখেছি 5 থেকে 6 লাখ টাকার সবজি বিক্রি হয়, এবং জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বিক্রি হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই সবজি আড়তের তথ্য। করোনার পর এবার নতুন এক ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দ্য হিউম্যান নিউ ভাইরাস বা HMPV এর প্রাদুর্ভাব বেড়েছে চীন ও জাপানে। করোনার মতো এই উপসর্গ ভাইরাসে আক্রান্তরা ভুগছেন গুরুতর শ্বাসকষ্টে। ভাইরাসটি করোনার মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তানভীর জনি। প্রায় 11টি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে, যেগুলোর ধরন অনেকটা হাম, কলেরা, বার্ড ফ্লু ও স্ক্যাবিসের মতো। বিশেষজ্ঞদের শঙ্কা 2025 সালে করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। এরই মধ্যে HMPV নামক ভাইরাসের প্রাদুর্ভাব চিন্তায় ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে চীন ও জাপানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
It is not something to worry about. It is not a new mutation. It is not causing serious illness right now. But what we have to pay attention is the at-risk groups like the elderly and the infants. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড়। করোনার প্রাদুর্ভাবের সময় একই পরিস্থিতি দেখা গিয়েছিল। সবচেয়ে ঝুঁকিতে দেশটির শিশু ও বয়স্ক ব্যক্তিরা। যদিও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীন সেরকম কোনো সতর্কতা জারি করেনি। গ্লোবাল হেলথ ইমার্জেন্সি। জাপানের অবস্থাও একই রকম। চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক ভারত। শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে হাসপাতাল ও চিকিৎসকদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। The general precautions that we use against all respiratory infections, which means in case somebody has cough and cold, he should avoid coming in contact with a lot number of people so that the infection does not spread. And while using a distinct hanky or towel for coughing and sneezing. HMPVর উপসর্গ অনেকটা করোনার মতোই। জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলেও ক্রমেই তা জটিল আকার ধারণ করতে পারে। এই ভাইরাস হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। এমনকি হাত মেলানো বা স্পর্শ করা থেকেও এই রোগ ছড়াতে পারে। HMPV ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল প্রায় 2 দশক আগে। যদিও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি। করোনার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও একই সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তানভীর জানি, এখন বিশ্ব। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon.tv।